চিৎকারও করেছিলাম, আমি কাঁদছিলাম। ওখান থেকে উনি বেরোয়নি, ওখান থেকে একটা বুড়ো বেরিয়ে জাস্ট বললো, আমি বললাম যে টিঙ্কু বলে এখানে কোনো মস্তান আছে যে আমার বরকে ধরে নিয়ে গেছে। উনি তখন বলছে ওটা তো আমারই ছেলে। ওই ফোন করে দেখলাম টিঙ্কু তো কিছু করেনি, তখন নাকি টিঙ্কু পাত দিয়ে বলছে আমার কথা শুনছে না, ওরা বেধাড়ক মারছে, এখান থেকে বের করে নিয়ে যাবে। কি কথা হলো? আমার কিছু কথা নেই, ইঞ্জিওরকে দেখে গেলাম কিরকম আছে সে। আচ্ছা, কজন অ্যারেস্ট হয়েছে? ওরা তো বিষ্ণুপুর থানা জানে পরিস্থিতি বা যারা অপরাধী তাদেরকে মোটামুটি ওরা তো বিষ্ণুপুর থানা থেকে বলতে হবে, ঘটনাস্থল বিষ্ণুপুর থানা। আচ্ছা আচ্ছা, তো আপনার এবার আমরা ছেলে ছেলে বলে আমি খবর নিতে এলাম কিরকম আছে না আছে, কতটা ইঞ্জুরি হয়েছে। আচ্ছা আচ্ছা আচ্ছা। দুদিন পূর্বে আমরা দেখলাম বারুইপুরে আবারও মব লিঞ্চিংয়ের শিকার একজন খাসি ব্যবসায়ী এবং তার একজন কর্মচারী। যেভাবে নৃশংসভাবে তাকে ডেকে নিয়ে গিয়ে মারা হয়েছে, আমরা তার বাড়িতে আজকে গেছিলাম, তার সঙ্গে কথা বলেছি, তার ওয়াইফের সঙ্গে কথা বলেছি, পরিবারের মানুষজনের সঙ্গে, অ্যাডভোকেট সহ সমাজকর্মী তাদের সঙ্গেও কথা বলেছি। যে ভয়ঙ্কর কথা তারা যেটা জানালেন, যেভাবে নৃশংসভাবে প্রায় 15-20 জন 25 জন মিলে তাদের দুজনকে নৃশংসভাবে মারছিল এবং হত্যা করার একটা পরিকল্পনা ছিল বলে আমরা জানতে পারছি, তারা জানাচ্ছেন। এবং পুলিশও কিন্তু অভিযোগ পাওয়ার পরে এখনও পর্যন্ত 3 জনকে গ্রেপ্তার করেছে। এই ভিডিওটি যখন করছি এখনও পর্যন্ত 3 জনকে গ্রেপ্তার করেছে। কিন্তু এই নৃশংস ঘটনা বারুইপুরের মতো জায়গায়, দক্ষিণ 24 পরগনা, ওয়েস্ট বেঙ্গলেও ঘটছে। ভাবতে পারছেন নৃশংসভাবে মারা হয়েছে। চলুন আর কথা বাড়াবো না, আমরা শোনাবো সরাসরি যে ভিকটিম, যাদেরকে মারা হয়েছে, একেবারে মেরে রক্তাক্ত করে দেওয়া হয়েছে। একজনের কানের পর্দা ফেটে গেছে, চোখ একেবারে, একজন চোখে ভালো করে দেখতে পাচ্ছে না, আরেকজনেরও অবস্থা অত্যন্ত খারাপ। কি বলছেন তারা শুনুন, ভিডিওটি প্রচুর শেয়ার করে ছড়িয়ে দিন। তোমাকে কারা মারধর করলো? ও জুলবিয়ার ছেলেরা, সব জুলবিয়ার ছেলেরা। যখন মারছিল তোমাকে কিছু বলেছে তারা? তা মোল্লার বিরুদ্ধে একদম। মোল্লা বিরুদ্ধ? হ্যাঁ। যখন মারছিল কি বলছিল তোমাকে? বলে মোল্লা যা গালি মুখে আনতে পারবো না। ওরা একটা দোকানে অর্ডার দিয়েছিল, জুলপিয়ার কিছু একটা অন্য লোক, ও যারা এসেছিল তারা কিন্তু কেউ অর্ডার দেয়নি। এরা অপরিচিত একদম। যে অর্ডার দিয়েছিল তারা দুজনে কেউ আসেনি, না এলে এবার একটা বললে এই দোকানটা, তারা কোনো বিল টিলও কিছু নিয়ে আসেনি। এসে বললো যে মাল কাটো, তার 2টো মাল কাটা ছিল, দেখালাম তো, বললো 2টো চলবে না। আরও 3টে মালের কথা বললো না ও নেবো না, ওরম থেকে আমাদের সামনে এইভাবে একটা করে কাটতে হবে, একটা করে দিতে হবে, এই নিয়ে একটা বছর। আমি তখন বললাম দাদা এইভাবে নয়, আমাদের এইভাবে নিয়ম, এইভাবে ক্রাইটেরিয়া এইভাবে নেই আমাদের। বাবা বললো, তখন বললো যে ঠিক আছে আমাদের টাকাটা রিটার্ন করে দাও। আমরা তখন কী করলাম, যে টাকা রিটার্ন করে দিয়েছি, দিলে তখন এর বাবা বলছে বিল কই, বলে তুমি টাকা রিটার্ন করে নিয়ে যাবে, বিলটা কই, বিলটা তখন দিতে চাইনিও। ঠিক আছে, এবার বিলটা না দিতে গেলে বাবার সাথে একটু বচস হয় যে তুমি বিল আনবে, টাকা তোমার নিয়ে যাবে, নইলে তুমি ফের এসে পরে চাইবে যে বিলের জন্য আমার বিল ফেরত দেয়নি, আমার মালও দেয়নি, আমার বিল ফেরত দেয়নি। তখন বললো এইভাবে করে ওরা কী করলো, ওরাও কথা কাটাটি করেছে, বাবার সাথে একটু বছর যেমন হলো ওরা চলে গিয়েছে। বলছে না ঠিক আছে আমাদের টাকা দিতে হবে না, আমরা চলে না, বলছে তুমি টাকা দেবো না, তোমাদের টাকা 100 বার ফেরত দেবো, তোমরা শুধু বিলটা এনে আমাদের হাতে দিয়ে দেবে। তা বললো ঠিক আছে, বলে কিছু না বলে ওরা রাগটাক দেখিয়ে খুব গালাগালি করতে করতে ওরাও চলে যায় ওখান থেকে। ঠিক আছে, এবার চলে গেলে বিকেলবেলা তখন আমার একটা দোকানের লেবার ছিল, ও তখন ছাড় দিতে যায়, জুলপিয়া একটা দোকানে ছাড় দেয়। ছাড় দিতে গিয়ে তার নাম ছিল কেঁদো পিয়াদা। ঠিক আছে, সে ছাড় দিতে যায়, তাকে কি করলো, ওকে ধরে নিয়ে মানে একটা ছাটের দোকান থেকে ওরা 4-5 জন মিলে ধরে নিয়ে চলে যায়, গিয়ে একটা মানে সেই ঝিলপার বলে একটা জায়গা আছে, মানে পার ঝিল মানে কি আমি জানি না জায়গাটা, না ওখানে ওই কাঠপোলের ওখানে ধরে ভিতরের দিকে নিয়ে, জোড়াপোল এবং কালী মন্দির বলে একটা জায়গা আছে জুলপিয়ার, ওখানে নিয়ে যায় ভিতরে। এখানে নিয়ে গিয়ে ওখানে ধরে রাখে, জানিয়ে এরাও আমাকে ফোন করে বলছে যে এরকম একটা অর্ডার দেবে, এখানে একটু আসতে পারবি, এরা খুব ভালো। ও তখন ও বলে যাচ্ছে, আমি হ্যাঁ আমি যেতে পারবো না এখন, বলে আমি ফোনটাকে কেটে দিই। আবার ওরা কি করে, ফের ফোন করে, ও আবার বলছে আয় না একটু আয় না, আমি আমি এখন যেতে পারবো, বলে ফের কেটে দিই। করলে ফের 3-4 বার ফের ফোন করে আমাকে। ফোন করলে আমি তখন বলি যে তুই কোনো বিপদে আছিস, বলছে না বিপদে নেই, এরা খুব ভালো, 2টো দাদা যাচ্ছে, তুই শুধু যাবি, আমি পার্টির বাড়িতে বসে আছি, তুই শুধু এটা নিয়ে যাবি। ওরা গেছে, বলছে তোর আধার কার্ড দেখা, তুই মোল্লা, তুই কাট মোল্লা, তুই একদম তোর কাটা মোল্লা, তোর কেটে ফেলে দেবো তোর এইগুলো, তোর মধ্যে এই বলে তুই আধার কার্ড দেখা। ঠিক আছে, এবার আমার যে লেবারটা ছিল তার পর্যন্ত চেন খুলে বলে হয়েছে তার পর্যন্ত, এবং সে তার অজ্ঞান হয়ে পড়ে রয়েছে, আমি দেখছি সেখানে। তাকে ওরা কি করছে, গালাতে থুতু ফেলে দিয়েছে, তাকে জল না দিয়ে তার পর্যন্ত। রিকোয়েস্ট করলাম যে দাদা আমাকে মেরেছে আর মেরো না, তোমাদের কি লাগবে বলে। আমি জানো বলছে মোল্লাদের আবার কি লাগবে, তোদের মোল্লাদের মেরে দেওয়া ছাড়া কোনো কাজ আছে? মোল্লা শুধু মুসলমান ছাড়া ওদের কোনো, ওখানে লোকাল মানুষজন কেউ, লোকাল মানুষ ওখানে খুব কম যায়। ওখান থেকে কি একটা টোটো ফটো যাচ্ছিল, তাদের ওরা দাঁড়াতে দিচ্ছিল না। বিধানসভার মধ্যে? ওটা বিষ্ণুপুর 1 বিধানসভার মধ্যে পড়ছে, ওটা বিষ্ণুপুর থানা। আচ্ছা, হ্যাঁ। তারপরে এইগুলো হয়ে গেলে তারপরে মারছে আমাকে, ওই রকম উদ্যমারে মারছে, এই দেখছেন দেখি চোখের অবস্থা। না আমার সঙ্গে কেউ, আমার ওয়াইফ ছিল, ওয়াইফকে ডাকো, ওয়াইফ ছিল আমার সঙ্গে। ওয়াইফটা তখন আমি কি করি, ওয়াইফকে হচ্ছে তোমার এতে নামিয়ে এসেছিলাম জুলপিয়াতে, ওষুধ কিনবে বলে, আমার বাচ্চার বাবুর ওষুধ কিনবে বলে,
বাবু ওষুধ কিনবে বলে আমাকে দাঁড় করিয়ে রেখেছিলাম, ঠিক আছে। তা ও তখন ওখানে দাঁড়িয়েছিল, যখন দেখছি যে 15-20 মিনিট হয়ে গেছে আমি আসছি না, ও তখন কোনো একটা দোকান থেকে নম্বর নিয়ে আমাকে ফোন করে বললে যে তুমি কোথায় আছো। ওরা বলছে বল যে তুই বাড়ি চলে যেতে বল তোর বউকে। আর ঠিক আছে, তা বলছে হ্যাঁ ঠিক আছে বাড়ি চলে যাও। তা বলছে তুমি চলে যাও বাড়িতে, বলছে না তুমি কোনো বিপদে আছো। এবার তখন বলছে না বিপদে তুমি নেই, আর ও তখন বলছে না তুমি বিপদে আছো। তখন ও কী করলো, ওরা তখন কোনো একটা দোকানদার ওকে বললো যে তুমি যাও, হয়তো তোমার বর বিপদে আছে। এবার ও তখন কী করলো, ওখান থেকে নেমে কাউকে নিয়ে গিয়ে দেখছে আমাকে প্রচণ্ড হারে প্রহার করছে। ও তখন ও বলতে যায় যে আমার বরকে, যে বলছে না তোর বরকে ছাড়বো না, তোর মানে শ্বশুরকে ডেকে দে। আর সেই রকমভাবে গালাগালি তো বড় উগ্র না। প্রথম নেশা করেছিল না, তখন নেশাগ্রস্ত অবস্থায় ছিল না, পরে ওরা নাড়ার পরে নেশা করছিল ওরা, ঠিক আছে। আমাদের যখন মুখটুক ফেটে গিয়েছে, রক্ত বেরোচ্ছে, আমার চোখ দিয়ে নাক দিয়ে রক্ত হচ্ছে, আমার বউ প্রচণ্ড কাঁদছে। ওদের পায়ে ধরে বলছে যে তোমার অন্তত আমার সামনেটাকে ছেড়ে দাও, আমি নিয়ে চলে যেতে চাই। তোমার বলছে না, মেরে দুটো দড়ি রেখেছে, বলি দুটো দড়িতে দুজনকে মেরে ঝুলিয়ে দেবো, এখানে কেউ কিছু করতে পারবে না এখানে। এই বলার পরে এরপরে আমার চা শ্বশুর তখন ফোন করে, চা শ্বশুর তখন কী করেছিল, নেপালগঞ্জ থেকে কিছু ফাঁড়ির পুলিশ নিয়ে এসে আমাদের উদ্ধার করে আবার ওখান থেকে, নইলে আমাদের ওখান থেকে আমরা জানে ফিরতে পারতাম না। পুলিশ এসেছিল, পুলিশের 2-3টে পুলিশ এসেছিল। একটা কতক্ষণের মধ্যে? প্রায় আমার ঘন্টা 45, 1 ঘন্টা পর, 1 ঘন্টা পরে এসেছিল পুলিশ, ঠিক আছে। তখন আসলে কি ওদের ওখানে অ্যারেস্ট করে? না, ওদের কোনো অ্যারেস্ট করেনি, কিছু করেনি। আমাদের বলে যদি হসপিটালে নিয়ে যায় বলে আমাদের তুলে নিয়ে বলে তোমরা গাড়ি করে বেরিয়ে যাও, তোমরা এখানে কেউ দাঁড়াবে না, বেরিয়ে যাও। আমি তখন এসে উপরে উঠে পার্টি অফিসে যখন গেলাম, ওখান থেকে এসে একটা পার্টি অফিস ছিল পাশে, তখন ওখানকার ব্লক প্রেসিডেন্ট, ওই কী নাম ওনার যেন, পলাশ কর্মকার না কি নাম আছে, উনি কিন্তু ওনার অ্যাক্টিভিটি একদম ভালো ছিল না। অ্যাক্টিভিটি কেন ভালো ছিল না বলবো, ওখানে আমি গিয়েছি, উনি আমার এই শারীরিক অবস্থা থেকে ওনার বলা ছিল যে তুমি হসপিটালে চলো, আমাদের কোনো লোকজন যাও তো, আমাদের নিয়ে যাও হসপিটালে। এই কথাটুকু উনি তো বলতেও পারলো না। প্লাস হচ্ছে উনি ওনার প্রশাসনিক, আমি বললাম যে আমি প্রশাসনিক দিক থেকে আপনি একটা ব্যবস্থা করুন, এই যে আমার এই অবস্থা করেছে, আপনি এখানকার ব্লক প্রেসিডেন্ট, আপনাকে আমি জানিয়ে যাচ্ছি। উনি কোনো মানে কথার কোনো গ্রাহ্যও করলো না বেশি করে, বললেন ঠিক আছে তোমরা এফআইআর করো, আমি দেখছি, এইটুকু বলে উনি ওখান থেকে ছেড়ে দিল। একটা পার্টি অফিসের সামনে একটা অত বড় একটা ঘটনা ঘটে যাচ্ছে। আমি ওখানে গিয়ে চিৎকারও করেছিলাম, আমি কাঁদছিলাম। ওখান থেকে উনি বেরোয়নি, ওখান থেকে একটা বুড়ো বেরিয়ে জাস্ট বললো, আমি বললাম যে টিঙ্কু বলে এখানে কোনো মস্তান আছে যে আমার বরকে ধরে নিয়ে গেছে। উনি তখন বলছে ওটা তো আমারই ছেলে। ওই ফোন করে দেখলাম টিঙ্কু তো কিছু করেনি, তা তখন নাকি টিঙ্কু পাত দিয়ে বলছে আমার কথা শুনছে না, ওরা বেধাড়ক মারছে, এখান থেকে বের করে নিয়ে যাও, এইটুখানি বললো। ব্লক প্রেসিডেন্ট ওরা বলতে কারা, উনি কি পরিচয়? এদের পরিচয় ওদের আমরা চিনি না, আমরা চিনি না ওদের কারোরই আমরা চিনি না। নামগুলো আপনি যখন আপনার স্বামীকে, হ্যাঁ আমি ওনাকে ফোন করেছিলাম, উনি বললো যে তুমি বাড়ি চলে যাও, আমি ঠিক আছি। তখন আমি ওনার গলাটা একটু কাঁপাবে, আমি বললাম না তুমি ঠিক নেই বলে আমি ফোনটা কেটে দিয়েছি, দিয়ে আমি সব জায়গায় ফোন করে দিয়েছি যে ওনার খুব মারছে, আওয়াজ হচ্ছে একটা, ওনার খুব মারছে, সবাই চলে এসো বলে আমি ওই তৃণমূল পার্টি অফিস যেখানে, ওখানেও গিয়েছি, ওখানে গিয়ে কাঁদছিলাম যে কেউ আছো, যে ওখানে আমার বরকে ধরে এরকম মারা হচ্ছে। তখন ওখান থেকে একটা বুড়ো বেরিয়ে বলছে কি হয়েছে, তখন বললাম টিঙ্কু বলে এখানের কোনো মস্তান আছে যে আমার বরকে ধরে নিয়ে মারছে। উনি বলছে ওটা তো আমারই ছেলে। তা ওরা ওই দিকে যেতে পারে, ওই রাস্তাটা আমার দেখিয়ে দিল, জোড়াপোলের পাশে ওই রাস্তাটা দেখিয়ে দিল, ওখান থেকে যে তোমার বরকে নিয়ে গেছে, কিন্তু টিঙ্কু তো কিছু করেনি। এবার যখন আমি ওখানে যাওয়ার পরে আমাকে আটকে দিয়েছিল কিছু লোক, আর দুটো মহিলাও ছিল ওখানে, আমাকে হাত ধরে আটকে দিয়ে বলছে ওখানে তুমি যাবে না। আর দেখলাম ওনার এইগুলো তখনও মারছে, আর চোখ থেকে, নাক থেকে, মুখ থেকে রক্ত ঝরছে। আমি ওনাকে ছেড়ে দিতে বললাম, বললো তুমি কেন এসছো, তোমার শ্বশুরকে আনো, হ্যাঁ ওই বয়স্ক লোকটাকে আনো, তারপরে তোমাদের ছাড়া হবে। ওনার সঙ্গে দোকানে ঝামেলাটা হয়েছিল, ঝামেলাটা ওনার সঙ্গে দোকানে হয়েছিল। আমি বললাম ঠিক আছে ওনাকে তো আনবো, ওনাকে ছাড়ো। বলছে ওনাকে ছাড়া হবে না যতক্ষণ না ওই লোকটা আসবে। ওখানে একটা হলুদ কালারের দড়ি ছিল, বললো এনাকে আর আরেকটা লোককে দুজনকে একসঙ্গে ওই দড়িতে টাঙিয়ে দেওয়া হবে যতক্ষণ না উনি আসবে। আচ্ছা, তো আপনারা পুলিশে অভিযোগ করলেন? আমি তারপরে ওখান থেকে বেরিয়ে আসার পরে আমাকে হসপিটালে নিয়ে আসে, বাড়িপুর হসপিটালে। তারপরে আমার সব পাড়ার ছেলেরা যারা গিয়েছিল বা আমার সব শুভাকাঙ্ক্ষী, অবস্থা তো খুবই, আমরা দেখছেন তো, আমরা দেখতে পাচ্ছি না চোখের অবস্থা। আজকে তো তবু হয়েছিল, আগের দিনে তো পুরো রক্ত দেখতে পাচ্ছেন, পরিষ্কার দেখতে পাচ্ছি না, আবছা দেখতে পাচ্ছি। কারণ আজকে চোখে খুব, কানেও শুনতে পাই, এই কানটা তো পর্দাটাও ফেটে গিয়েছে কানের। ডক্টরের কাছে গিয়েছিলাম। তারপরে কি থানায় গেলেন? হ্যাঁ পরে থানায় গেলাম, তো বারুইপুর থানার আইসি মানে আমি প্রথম ডায়েরি করলাম, করে তারপরে ওখানে আমি আমার মেডিকেল চেক আপের জন্য ওখানে চলে গেলাম, যে আমার খুব প্রচণ্ড শরীরে হচ্ছে, যে আমি বাঁচবো বলে কোনো আশা করিনি। আমি জানি প্রায় মরেই যাবো, আমার জন্য তো মেরে দিয়েছে, মানে আমাকেও মরতে হবে হয়তো কিছু কারণে। কিন্তু উপরওয়ালার অনেক মানে ইচ্ছায় আমি হয়তো ফিরে এসেছি আজকে, আপনাদের দোয়ায়, সকলের দোয়ায়। কিন্তু এরা যে কাজটা করেছে একদম মানে নোংরা এবং জঘন্য কাজ। এবং আমি তখন আইসিকে জানাই সমস্ত ব্যাপারটাকে, আইসি তারপরে দেখাশোনা করে। তখন আমাদের পাড়ার লোকেরা নানারকমভাবে করতে যাচ্ছিলো, গ্রামের লোকেরা বলো, আশেপাশের লোকেরা, তারা সবই করতে যাচ্ছিলো। তখন আইসি বললো না আমরা অ্যারেস্ট করবো, আপনারা কোনো আইন হাতে তুলে নেবেন না। শুনলাম যে এখনো পর্যন্ত যে 3 জন অ্যারেস্ট হয়েছে। মেন একটা আসামি আছে কার্তিক বলে, ওখানকার ছেলে আছে কার্তিক, ঠিক আছে হ্যাঁ কার্তিক, তাপস, কার্তিকের অনেকেই আছে, আরও 14-15 জন, 20-25 জন আছে এরা।
এদের 25 জনের হ্যাঁ বিরুদ্ধে অভিযোগ? হ্যাঁ এরা 20-25 জন প্রায় এরকম লোক ধরে মারছিল। একজন ছিল না। আচ্ছা, আপনি কিও দেখতে পেলেন যে? আমিও গিয়ে দেখেছি। আচ্ছা, ওই জায়গাটা কি একটু নির্জন টাইপের? হ্যাঁ, কোনো ঘর বাড়ি ছিল না, মাঝখানে রাস্তা, দুদিকে গাছ, পাশে একটা খাল ছিল, আর বারবার বলা হচ্ছিল যে কথা বলবে তাকে মেরে ওই খালে ফেলে দেয়। বিন আমাকেও বলেছে, আমার এখানে এরকম ভাবে ধরে বলেছে যে তুই যদি কথা বলিস তোর ও লাথি মেরে ওই খালে পুঁতে দে। গাছ, পাশে একটা খাল ছিল, আর বারবার বলা হচ্ছিল যে কথা বলবে তাকে মেরে ওই খালে ফেলে দেয়। বিন আমাকেও বলেছে, আমার এখানে এরকম ভাবে ধরে বলেছে যে তুই যদি কথা বলিস তোর ও লাথি মেরে ওই খালে পুঁতে দেবে। এখন কি চাইছেন আপনারা? আমি চাইছি ইনসাফ, আমি ইনসাফ চাইছি। এখন আমি তাদের চাইছি। তা আমি যখন বারিপুর থানায় যাই আইসির কাছে, উনি আমাকে বললেন যে আমি এক্ষুনি এসপির কাছে কল করছি এবং এই ম্যাটারটা যথেষ্ট একটা মানে বিশাল ব্যাপার, সেই নিয়ে উনি এসপির কাছে কল করে। এসপি তখন উনি সঙ্গে সঙ্গে বলল আমি বিষ্ণুপুর থানাকে জানিয়ে দিচ্ছি যেখানে ঘটনাটা ঘটেছে। তার সঙ্গে সঙ্গে আমাদের আইসিও উনি যথেষ্ট হেল্প করে বিষ্ণুপুর থানাকে জানায় এবং আমি রাত 11টা নাগাদ উনি আমাদের গাড়িও করে দেয়। আমি গাড়ি করে বিষ্ণুপুর থানায় গিয়ে ওখানে লিখিত দায়ের করে আসি এবং দেখলাম যে দুজনকে অলরেডি ওরা অ্যারেস্ট করেছিল। একজনের নাম ছিল চন্দন দাস আর একজনের নাম ছিল ইন্দ্রজিৎ ঘোষ, আর এই দুজনকে গ্রেপ্তার করেছিল। তারপরে আমাকে বলল দিয়ে যাও, যে বাকিদেরকে আমরা পরে তুলছি, এইটুকু ওরা বললেন। এবং গতকাল মনে হচ্ছে একজনকে অ্যারেস্ট করলো, একটা তার নাম আকাশ। আচ্ছা, হ্যাঁ, এই আর বাকি এখনো অ্যারেস্ট হয়নি, মানে মূল যে অভিযুক্ত যারা, তার নাম হচ্ছে কার্তিক। আচ্ছা, তারা কিন্তু ডিটেলস পুলিশ জোগাড় করেছে, ওই জুলপিয়ার তে ফাঁড়ি আছে আমাদের বিষ্ণুপুর থানার, তা ওনারা জোগাড় করেছে ওদেরকে নাম টামগুলো। তা দেখলো যে বললো আসামি হিসাবে একজন যুক্ত আছে, আমরা পেলাম কার্তিক নস্কর বলে। তা ওকে কিন্তু এখনও ওরা কোনো তুলতে পারিনি। তা আমাদের এটাই আক্ষেপ, যেন অবশ্যই পুলিশ প্রশাসন ভালো দায়িত্ব নেয় এবং যথেষ্ট বারিপুর থানাও আমাদের সাহায্য করেছে। আসলে আমরা এই সমস্ত দৃশ্যগুলো বা ঘটনাগুলো জানতাম যে গোবলয়ে হতো, রাজস্থানে হতো, উত্তরপ্রদেশে হতো, মধ্যপ্রদেশে হতো, গুজরাটে হতো, কিন্তু পশ্চিমবঙ্গে কিন্তু প্রতিনিয়ত এরকম হচ্ছে। আসলে সাম্প্রদায়িক মেরুকরণ, সাম্প্রদায়িক বিভাজন এবং সাম্প্রদায়িক শক্তির বাড়াবাড়ন্তের জন্যেই এগুলো হচ্ছে। এবং কিছু নেতা, তথাকথিত আরএসএস বিজেপির কিছু নেতা প্রতিনিয়ত এই বাংলায় যেভাবে অশান্তি ছড়াবার জন্য, অস্থিরতা তৈরি করার জন্য বা এরকম ঘটনা তৈরি করার জন্য তারা প্রতি মুহূর্তে যেভাবে প্রভোগ করছে, উত্তেজনা ছড়াচ্ছে, মানুষকে উত্তেজিত করছে, তার ফলশ্রুতি এটা। আজকের ভাই সাহেবকে যেভাবে মেরেছে, যেসব শুনলাম, কপিটা আছে? আচ্ছা, একটু আনতে বলুন। এবং যে লোমহর্ষক ঘটনা, অবাক হয়ে যাচ্ছি যে সত্যি কথা বলতে ভাগ্য জোরে বোধহয় আজকের বেঁচে ফিরেছে, বাবা মায়ের কাছে ফিরে এসছে। এরকম তো বেঁচে ফিরতে পারতো না, হয়তো ওর ওয়াইফ ভাগ্যক্রমে ওখানে ছিল, সেখানে গিয়ে কিছু লোককে ডাকার চেষ্টা করেছে, পার্টি অফিসে দৌড়ে গেছে, কিন্তু সেইভাবে লোক সাহায্য করেনি, কিন্তু আরও লোক জানাজানি হয়েছে, সেই কারণে হয়তো তারা হয়তো ছেড়ে দিয়েছে। এমনকি যেটা জানলাম যে দড়ি রেখে দিয়েছে, মেরে দড়ি দিয়ে টাঙিয়ে দেবে। ফলে এরা মনে করছে এদের আইন, পুলিশ প্রশাসন এদের কিছু করতে পারবে না, এরা আইনের ঊর্ধ্বে, কিছু লোক মনে করছে। পুলিশ প্রশাসন এ পর্যন্ত 3 জনকে অ্যারেস্ট করেছে, কিন্তু বাকি 20-25 জন মিলে মেরেছে। ফলে প্রত্যেককে অ্যারেস্ট করা দরকার এবং শুধুমাত্র 2 দিন বা 4 দিনের জন্য যেন জামিন পেয়ে না যায়। এটা তো অ্যাটেম্প টু মার্ডার তো বটেই, এবং তার সঙ্গে ভয়ঙ্কর একটা সাম্প্রদায়িক প্রোপাগান্ডা, সাম্প্রদায়িক অস্থিরতা বা সাম্প্রদায়িক দাঙ্গা লাগাবার একটা প্রচেষ্টা। বারুইপুর এর খোদার বাজারে থাকে, একটা বর্ধিষ্ণু এলাকা, ফলে এরাও তো প্রতিরোধ করতে পারে, এরা এই অন্যায়, এই অপকর্মের বিরুদ্ধে মানে পথে নামতে পারে। ফলে তাতে কী হবে, সমাজে অস্থিরতা ছড়াবে। সকলকে অনুরোধ করব, আপনারা যে অপশক্তি, বাংলা বিরোধী শক্তি, যারা বাংলাকে অস্থির এবং অশান্ত করার চেষ্টা করছে, তাদের পাতা ফাঁদে পা না দিয়ে আমরা আইন, পুলিশ এবং প্রশাসনের কাছে আমাদের আস্থা এবং ভরসা রাখা দরকার। আমরা আশ্চর্য হচ্ছি যে একদম নাকের ডগায় 2026 বিধানসভা নির্বাচন, তার আগে বারুইপুর শুধু নয়, দক্ষিণ 24 পরগনা জেলার বিভিন্ন অঞ্চলে এই যে টুকরো টুকরো ঘটনা ঘটিয়ে মুসলমানদের আতঙ্কিত করার একটা পরিবেশ তৈরি করা হচ্ছে, এর পিছনে কাদের প্রপাগান্ডা কাজ করছে, এ ব্যাপারে আমরা আশ্চর্য এবং আতঙ্কিত। আজকে ফরজ পিয়াদার সঙ্গে হয়েছে, আমরা দেখেছি এর আগে আমাদের এলাকাতেই আরও 2টো ছেলে এভাবে আক্রান্ত হয়েছে। বারুইপুর জেসি কাস্টডিতে 4টে ছেলেকে মারা হয়েছে। পাশাপাশি মুসলমান ছেলেদেরকে ধরে তাদেরকে হেনস্থা করা, পকেটে ছুরি গুঁজে দিয়ে, বন্দুক গুঁজে দিয়ে তাদেরকে মিথ্যা মামলায় ফাঁসিয়ে জেলে নিয়ে যাওয়া, এমন ঘটনা অহরহ
মানে হতেই চলেছে। এর পিছনে কাদের প্রোপাগান্ডা কাজ করছে এই ব্যাপারে আমরা প্রচণ্ডভাবে আতঙ্কিত, এবং আমরা এর বিষয়ে যত রকমভাবে প্রতিরোধ সম্ভব আমরা ফরজ পিয়াদার সঙ্গে আজকে যে ঘটনাটা ঘটেছে এই ঘটনার পূর্ণ তদন্ত হোক, এবং এর সঙ্গে যে 20-25 জন জড়িত তাদের এগেনস্টে যেসব ধারা লেগেছে সেই সব ধারার যাতে পূর্ণ শাস্তি তারা পায়, ফরজ পিয়াদা যাতে ইনসাফ পায়, তার জন্য আমরা সর্বতোভাবে মনিটরিং করছি। পাশাপাশি আমরা দেখেছি ঘটনাটা যেন এমন না হয় যে হোটরের মাখলতলাতে একটা ছেলেকে টুকরো টুকরো করে মেরেছে, আল্লাহর রহমে সে বেঁচে ফিরেছে, কিন্তু তার সঙ্গে যে অন্যায়টা হয়েছে তার 14 দিন পর সেই সব অন্যায়কারীদেরকে মালা পরিয়ে জেল থেকে বাড়িতে আনা হয়েছে। এমন ঘটনা যেন আমাদের এই ফরজ পিয়াদার ক্ষেত্রে না দেখতে হয়। মুস্তাহিদ আল শাফি। না, এটা তো শুনতাম ইন্টিয়া এলাকায় বহু দূরে হতো, কিন্তু আমাদের এইসব এলাকায় এরকম তো শোনা যায়নি। তো এটা খুবই দুঃখজনক এবং আতঙ্কজনক। এটা সমাজে একটা আতঙ্ক ছড়ানোর একটা প্রচেষ্টা, যেগুলো মানে পশ্চিমবঙ্গ, শান্ত পশ্চিমবঙ্গকে অশান্ত করার চেষ্টা, যেটা যেন উত্তরপ্রদেশ, গুজরাট, আসাম যেখানে হয়, যেখানে ধর্ষকদের মালা পরিয়ে বার করা হয়, এটা তো বিজেপি RSSের কালচার। যারা অন্যায় করবে তাদেরকে জেলে যাবে, জেলে ধরে না, আবার সেই জেল থেকে যখন ছাড়া দেয় মালা পরিয়ে তাদেরকে সংবর্ধনা দেওয়া হয়। বিজেপি RSS পার্টিটা তো হয়ে গিয়েছে একদম পুরো দুষ্কৃতকারী, খুনি, ধর্ষণকারীর পার্টি হয়ে গিয়েছে এখন। ওইটাই তাদের কালচার। এবং ইমিডিয়েট যদি পুলিশ যদি অ্যাক্টিভ না হয়, পশ্চিমবঙ্গের মাননীয় মুখ্যমন্ত্রীর কাছেও এর আগেও কয়েকটাতে বলেছি, যদি না আরও অ্যাক্টিভ, আরও কড়া পদক্ষেপ যদি না হয় তাহলে এই ঘটনা আরও বাড়তে থাকবে। এবং আমরা চাই যে ওর ফরজ পিয়াদার সঙ্গে যা হয়েছে ওটা যাতে আর কারোর সাথে না হয়, এবং যারা প্রকৃত অপরাধী তারা যেন চরম শাস্তি পায়। আমার নাম মোহাম্মদ সেলিমুল্লাহ। দেখো, আমি প্রথমত বলি, এই ঘটনার নিন্দারও কোনো ভাষা নেই। অত্যন্ত অনভিপ্রেত ঘটনা, দুর্ভাগ্যজনক ঘটনা, এবং এই কালচার আমরা আগে দেখিনি। এই কালচার যারা আমদানি করছেন, অবিলম্বে প্রশাসনিক মহল থেকে আমি আশাবাদী তাদের বিরুদ্ধে যথোপযুক্ত ব্যবস্থা হবে এবং বিষয়টা নিশ্চয়ই দোষীরা শাস্তি পাবে। দেখো, পুলিশ কিন্তু ঘটনার অভিযোগ পাওয়ার পরই পুলিশ কিন্তু দোষীদের বিরুদ্ধে ব্যবস্থা নিয়েছে। 24 ঘন্টার মধ্যে 2 জনকে, তারপরে আরও একজনকে, এবং আমি নিজেই দেখলাম আইসি যে এলাকায় সে থাকে সেই এলাকার খোদ আইসি নিজে তাকে দেখতে এসেছিলেন। যদিও অন্য থানার, অন্য জুডিডিকশনের ঘটনা, কিন্তু স্থানীয় ছেলেটিকে, এই যে খাসির মাংস বিক্রেতা, তাকে দেখতে এসেছিল পুলিশ। তবে আমি বলবো এই ঘটনাগুলো আমি জানি না এর পিছনে অন্য কোনো রাজনীতি আছে কি না, কারণ এরকম মব লিঞ্চিং বা এরকম গণপিটুনির ঘটনা আমরা দেখেছি উত্তরপ্রদেশ, বিহার, সেখানকার কালচার। সেই কালচার আমাদের এখানেও একটু হিন্দুভাষী জায়গায় হয়, আসানসোলের দিকেও আমরা দেখেছি, দুর্গাপুরের দিকেও দেখেছি। তো সেগুলো ধীরে ধীরে একেবারে বাঙালি অধ্যুষিত এলাকায় আসছে। এটা যেটা মনে হচ্ছে এর পিছনে উস্কানি আছে। আমি জানি না কোনো রাজনৈতিক কারণে এটা হয়েছে কি না। যদি রাজনৈতিক কারণে হয়ে থাকে তার জন্য একমাত্র কিন্তু দায়ী থাকবে ভারতীয় জনতা পার্টি। কারণ আপনারা কিছুদিন আগে দেখবেন ভারতীয় জনতা পার্টির একটা 4 আনার নকুলদানা, ধনেপাতা GST আর স্যান্ডো গেঞ্জির বুক পকেট, গায়ে মানে না আপনি মোড়ল, যার নাম ন্যাড়া বাগচি, জীবনে যার মাথায় চুল উঠবে না, সে একটি মাইক নিয়ে বলছে যে আপনারা মুসলমানদের দোকান থেকে মাংস কিনবেন না, মুসলমানদের দোকান থেকে বিরিয়ানি কিনবেন না, মুসলমানদেরকে মানে পেটে মারতে চাইছে, ভাতে মারতে চাইছে। এখানে তো আমি দেখলাম হাতেও মারা হলো, ভাতেও মারা হলো। এবং আমি বলবো এই কৌস্তব বাগচির মতো এই বিজেপির 4 আনার নকুলদানাদের এই উস্কানিমূলক বক্তব্যতে উৎসাহিত হয়ে যারা দুষ্কৃতী, তারা এই ঘটনাটা ঘটিয়েছে কিনা সেটাও আমাদের দেখতে হবে। যদি সেটা হয়ে থাকে খুব দুর্ভাগ্যজনক ঘটনা, এবং এই কৌস্তব বাগচিদের বিরুদ্ধেও অবিলম্বে ব্যবস্থা নিতে হবে। এটা কিন্তু একটা বিক্ষিপ্ত ঘটনা নয়। এভাবে চলতে থাকলে মানে কৌস্তব বাগচিদের উস্কানিদের মুসলিম মাংসওয়ালা বা বিরিয়ানিওয়ালা
এদের বিরুদ্ধে যদি এরকমভাবে মব লিঞ্চিং শুরু হয়, তাহলে কিন্তু যারা এই উস্কানিটা ছড়াচ্ছে, অর্থাৎ রোগটা ধরতে হবে, রোগটা কোথা থেকে আমদানি হচ্ছে, এবং সেই রোগের সঠিক মেডিসিন প্রশাসনিক মহলে প্রয়োগ করলে তারপরেই দেখবে এই জিনিসগুলো ধীরে ধীরে বন্ধ হবে। এর বাইরে জনমত গড়ে তুলতে হবে এরকম ঘটনার প্রতিবাদ করে, এবং আইনকেও কিন্তু হাতে তুলে নেবেন না। এই কারণেই তুলে নেবেন না, আইনের পথে চলছে, সেটা আমি নিজে যে ভিকটিম তার বাড়িতে গিয়ে আমি দেখেছি। তারাও বলেছে পুলিশ আমাদের সহযোগিতা করেছে, এবং তারা এটাও বলেছে পুলিশ ওখানে একটা ফাঁড়ি ছিল, সেই ফাঁড়ির পুলিশ না এলে হয়তো তাকে প্রাণেও মেরে দেওয়া হতে পারত। এবং অ্যারেস্টও চলছে, অ্যারেস্টটা কিন্তু ধারাবাহিকভাবে চলছে, মানে কাউকে অ্যারেস্ট করে বন্ধ হয়ে গেছে তা নয়। পুলিশ কিন্তু নিয়মিত পরিবারের সঙ্গেও যোগাযোগ রাখছে, আবার ক্রিমিনালদেরও খুঁজছে। কিন্তু বড় ক্রিমিনাল হলো এই কৌস্তব বাগচিরা, যাদের এই উস্কানিতে উৎসাহিত হয়ে এমন ক্রাইম করার সাহস পাচ্ছে এক শ্রেণীর দুষ্কৃতীরা।